অযোধ্যা আর কোরিয়া, দুটো নাম শুনলে মনে হয় যেন দুটো আলাদা দুনিয়া, তাই না? কিন্তু যদি বলি এই দুটো জায়গার মধ্যে এমন একটা কানেকশন আছে, একটা 2000 বছরের পুরনো রহস্য, যা আজকের দিনে একটা সুপার পাওয়ারের পরিচয়কেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এটা কি শুধু ইতিহাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক বিরাট ভূ রাজনৈতিক খেলা? ভাবুন একবার সাউথ কোরিয়ার কথা, একটা টেক জায়ান্ট দেশ, তাই না? স্যামসাং, হুন্ডাই, তাদের পরিচয়টা তো নিজেদের কঠোর পরিশ্রম আর ঐতিহ্যের উপর তৈরি। কিন্তু কি হবে যদি সেই পরিচয়ের একেবারে গোড়াতেই এমন এক ভারতীয় রাজকুমারীর গল্প থাকে যা হয়তো সত্যি নয়? কি হবে যদি তাদের পুরো ইতিহাসের ভিতটাই নড়ে ওঠে? দেখুন, ব্যাপারটা শুধু ইতিহাসের বইয়ের কয়েকটা পাতা নিয়ে নয়। প্রশ্নটা হলো, কি হবে যদি একটা 2000 বছরের পুরনো গোপন কথা, একটা রহস্য, দক্ষিণ কোরিয়ার লক্ষ লক্ষ মানুষের আইডেন্টিটিকে চ্যালেঞ্জ করে? এটা কোনো সাধারণ গল্প নয়, এটা একটা গোটা জাতির পরিচয়ের সংকট। কতজন মানুষ জানেন? প্রায় 60 লক্ষ। মানে সাউথ কোরিয়ার টোটাল পপুলেশনের প্রায় 10% মানুষ বিশ্বাস করে যে তাদের পূর্বপুরুষ ছিলেন একজন ভারতীয় রাজকুমারী। হ্যাঁ, ঠিকই শুনছেন, ওই স্যামসাং, বিটিএসের দেশের 10% মানুষ মনে করে তাদের শিরায় এক ভারতীয় রাজকুমারীর রক্ত বইছে। আর এখান থেকেই আসল রহস্যটা শুরু হয়। কেন সাউথ কোরিয়ার বড় বড় নেতারা, এমনকি প্রেসিডেন্ট পর্যন্ত, বারবার ভারতের ছোট্ট শহর অযোধ্যায় ছুটে আসেন? কেন একটা সাধারণ লোককথা দুটো দেশের মধ্যে ডিপ্লোম্যাটিক ঝড় তুলে দিচ্ছে? এটা কি আসলেও ইতিহাস, নাকি খুব সাবধানে তৈরি করা একটা মডার্ন মিথ? তো চলুন এই কেসটা একটু গভীরে গিয়ে দেখা যাক। টাইম মেশিনে করে সোজা চলে যায় প্রায় 2000 বছর পেছনে আর খুলে ফেলি এই প্রাচীন কোল্ড কেসের ফাইল। আমাদের হাতে প্রথম এবং সবচেয়ে বড় ক্লু হলো সামুগুক ইউসা নামের একটা প্রাচীন কোরিয়ান বই। ভাবুন, 1300 শতাব্দীতে লেখা একটা বই, যেটা অনেকটা কিংবদন্তি, লোককথা আর ইতিহাসের একটা মিশেল। আর এই বইতেই প্রথম অযোধ্যা নামের এক দেশ থেকে আসা এক রাজকুমারীর কথা বলা হয়েছে। এই গল্পটা আজকের কোরিয়ার ইতিহাসের একটা ফাউন্ডেশনাল স্টোরি। গল্পটা একদম রূপকথার মতো। বলা হয় 48 খ্রিস্টাব্দে অযোধ্যার রাজা নাকি স্বপ্নে আদেশ পান তার 16 বছরের মেয়ে সুরিরত্নাকে অনেক অনেক দূরে কোরিয়াতে পাঠাতে হবে। তারপর সেই রাজকুমারী এক অবিশ্বাস্য বিপদসংকুল সমুদ্র যাত্রা করে সেখানে পৌঁছান আর বিয়ে করেন সেখানকার রাজা কিম সুরোকে। হয়ে ওঠেন রানী হিও হুয়াংওক। আর এই জুটি শুরু করে কারাক ডাইনাস্টির, যাদের বংশধররাই হলো ওই 60 লক্ষ কোরিয়ান। কিন্তু এখানে গল্পে একটা বিরাট টুইস্ট আসে। কোরিয়ার ইতিহাসে রানী হিও হুয়াংওকের গল্প একদম খোদাই করা আছে, অথচ ভারতের কোনো প্রাচীন বইয়ে, কোনো ইতিহাসে সুরিরত্না নামের কোনো রাজকুমারীর কোরিয়া যাওয়ার কোনো রেকর্ডে নেই। জিরো, কিচ্ছু না। তাহলে ব্যাপারটা কি? কোরিয়ার ইতিহাস কি একটা মিথ্যের ওপর দাঁড়িয়ে, নাকি আমাদের ভারতীয় ইতিহাস থেকে একটা পুরো চ্যাপ্টারই উধাও হয়ে গেছে? তো তদন্তের এই পয়েন্টে এসে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কোরিয়ান বইতে যে আয়ুটা কথা বলা হয়েছে, সেই জায়গাটা আসলে কোনটা? উত্তরপ্রদেশের অযোধ্যা, নাকি তামিলনাড়ুর কোনো প্রাচীন রাজ্য? চলুন দুটো থিওরিকে পাশাপাশি রেখে দেখি। প্রথমটা হলো উত্তরপ্রদেশের অযোধ্যা। নামের মিলটা তো বেশ স্পষ্ট, তাই না? আয়ুতা আর অযোধ্যা। কিন্তু একটা বিরাট সমস্যা আছে। অযোধ্যা তো একটা ল্যান্ডলকড শহর, সমুদ্র থেকে অনেক দূরে। সেখান থেকে একজন রাজকুমারী জাহাজে করে যাবেন কি করে? এবার আসুন দ্বিতীয় থিওরিতে। তামিলনাড়ুর প্রাচীন পাণ্ড্য রাজ্যের একটা এলাকার নাম ছিল আইনাড়ু। এখান থেকে আয়ুতা নামটা আসতেই পারে। আর সবচেয়ে বড় পয়েন্ট হলো, এরা ছিল একটা বিরাট মেরিটাইম পাওয়ার, মানে এদের বন্দর থেকে সারা পূর্ব এশিয়াতে ব্যবসা বাণিজ্য চলত। কিন্তু সবচেয়ে অবাক করা প্রমাণটা হলো এই জোড়া মাছের চিহ্ন। এই চিহ্নটা ছিল তামিলনাড়ুর পাণ্ড্য রাজবংশের রয়্যাল এমব্লেম, তাদের পরিচয়ের প্রতীক। আর অবিশ্বাস্য ব্যাপার হলো, কোরিয়ার সেই গোয়া রাজ্যের প্রাচীন সমাধিগুলোতেও হুবহু একই জোড়া মাছের প্রতীক পাওয়া গেছে। হাজার হাজার মাইল দূরে দুটো আলাদা সভ্যতায় একই রাজকীয় চিহ্ন। এটা কি শুধুই একটা কোইন্সিডেন্স, নাকি এটাই সেই অকাট্য প্রমাণ? শুধু প্রতীকই নয়, ভাষার মিলটাও কিন্তু ভাবার মতো। তামিল ভাষায় মাকে কি বলে? আম্মা, আর বাবাকে আপ্পা।
এবার শুনুন মজার ব্যাপারটা। কোরিয়ান ভাষাতেও কিন্তু মা বাবাকে ডাকার জন্য প্রায় একই রকম শব্দ ব্যবহার করা হয়। দুটো দেশ, দুটো আলাদা মহাদেশ, অথচ জীবনের সবচেয়ে কাছের দুটো শব্দ প্রায় এক। এটা কিভাবে সম্ভব? তো এই প্রাচীন রহস্যের ফাইলটা আপাতত এখানে রাখি। চলুন আবার টাইম মেশিনে করে আজকের দুনিয়ায় ফিরে আসি। কারণ এই কিংবদন্তি এখন আর শুধু ইতিহাসের পাতায় আটকে নেই, এটা এখন মডার্ন জিওপলিটিক্সের একটা খুব ইন্টারেস্টিং চাল হয়ে উঠেছে। ভারতে সাউথ কোরিয়ার প্রাক্তন অ্যাম্বাসেডর শিন বংকিল একবার বলেছিলেন, এটা দুই দেশের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বন্ধন। একজন ডিপ্লোম্যাটের মুখ থেকে এই কথাটা কিন্তু হালকাভাবে নেওয়ার মতো নয়। এর মানে হলো এই গল্পটা এখন আর শুধু বিশ্বাস বা ইতিহাসের ব্যাপার নেই, এটা এখন দুটো দেশের রাষ্ট্রীয় সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। আসলে এই কিংবদন্তি এখন সফট পাওয়ার ডিপ্লোমেসির একটা মাস্টার স্ট্রোক। এর ওপর ভর করে সাউথ কোরিয়া অযোধ্যাতে একটা বিশাল মেমোরিয়াল পার্ক বানিয়েছে, যেখানে মিলিয়নস অফ ডলার ইনভেস্ট করা হয়েছে। প্রতি বছর হাজার হাজার কোরিয়ান ট্যুরিস্ট সেখানে যান। তারা অযোধ্যাকে নিজেদের মায়ের বাড়ি বা ম্যাটার্নাল হোম বলে মনে করেন। আর এই কালচারাল কানেকশনটা দুটো দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য আর স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে এমন একটা মজবুত ভিত দিয়েছে, যা অন্য কোনোভাবে হয়তো সম্ভবই ছিল না। আর এই সম্পর্কটাকে কিন্তু দুই দেশে খুব সিরিয়াসলি নিয়েছে। 2001 সালে প্রথম মেমোরিয়ালটা তৈরি হয়, যেটা ছিল এই বন্ধনের প্রথম অফিসিয়াল স্বীকৃতি। এরপর কিছুদিন আগে রানীর একটা বিশাল 12 ফুটের ব্রোঞ্জের মূর্তি বসানো হয়েছে। আর দুই দেশের মধ্যে হাই লেভেল সরকারি ভিজিট তো চলতেই থাকে। মানে বোঝাই যাচ্ছে ব্যাপারটা এখন দুটো দেশের ন্যাশনাল ইন্টারেস্টের একটা অংশ। তাহলে দেখুন, কিংবদন্তিটা ঐতিহাসিকভাবে 100% সত্যি কিনা সেই ডিবেটটা এখন আর অতটা ম্যাটার করে না। আসল কথা হলো, এটা এখন একটা জিওপলিটিক্যাল রিয়ালিটি, একটা বাস্তবতা, যা ভারত আর সাউথ কোরিয়া দুটো দেশই নিজেদের সুবিধার জন্য ব্যবহার করছে। এটা এখন ইন্টারন্যাশনাল রিলেশনসের এক নতুন দাবার ছক। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, কখন একটা যৌথ বিশ্বাস, একটা শেয়ার্ড বিলিভ, ঐতিহাসিক ফ্যাক্ট বা সত্যের চেয়েও বেশি পাওয়ারফুল হয়ে ওঠে? এই গল্পটা আমাদের এটাই ভাবতে বাধ্য করে যে ইতিহাস হয়তো শুধু অতীতে লেখা হয় না, কখনো কখনো বর্তমানের প্রয়োজনেও ইতিহাস তৈরি করা হয়। পরিচয়, বিশ্বাস আর মডার্ন ডিপ্লোমেসি, এই তিনটের অদ্ভুত মিশেল নিয়ে ভাবার জন্য এই প্রশ্নটাই হয়তো যথেষ্ট।